নমস্কার, আপনারা শুনছেন চ্যানেল অলিখিত অন্ধকার, এক রহস্যময় যাত্রা যেখানে শব্দ হয়ে ওঠে ছায়া আর কল্পনা জেগে ওঠে নিশীথ রাতে। তো চলুন অন্ধকারে ডুবে যাই অলিখিত গল্পের খোঁজে। ভুতুড়ে পরিত্যক্ত শহরে সন্ধে নামার সাথে সাথেই কালিম্পংয়ের ঘন কুয়াশা এসে গ্রাস করত গোটা উপত্যকাকে। সূর্য ডোবার শেষ আভা যখন পাহাড়ের আড়ালে মিলিয়ে যেত, তখন শুধু শোনা যেত বাতাসের শব্দ আর সেই দূর পাহাড়ের নির্জনতা। কিন্তু আজকের সন্ধ্যাটা ছিল আরো গাঢ়, আরো রহস্যময়। আজ আমি যাচ্ছি সেই শহরে যার নাম শুনলে মানুষের বুকের ভেতরটা কেঁপে ওঠে। পরিত্যক্ত শহর রূপনগর। এককালে পাহাড়ের সবচেয়ে সমৃদ্ধ শহর ছিল এটি। খনি আর বাণিজ্য ছিল তার প্রাণ। বলা হতো রূপনগরের পথে নাকি সোনা ছড়ানো থাকত, কিন্তু সেসব এখন অতীত। গত 30 বছর ধরে শহরটা পরিত্যক্ত। রাতারাতি সবাই চলে গিয়েছিল এইখান থেকে, ঠিক যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের তাড়িয়ে নিয়ে গিয়েছিল। কি হয়েছিল সেদিন তা কেউ জানে না, শুধু রয়ে গেছে কানাঘুষা, গুজব আর অসংখ্য ভুতুড়ে গল্প। শহরের প্রতিটি ইটের দেওয়ালে নাকি আজও আটকে আছে সেই রাতের আর্তনাদ, সেই বিদঘুটে মৃত্যুর হিম শীতল দীর্ঘশ্বাস। ভূত পেতে আমার তেমন বিশ্বাস নেই, তবে ইতিহাস আর অজানার প্রতি এক অদ্ভুত আকর্ষণ আমাকে টেনে এনেছে এইখানে। আমি একজন ইতিহাসবিদ, আর এই শহরের পতন আমার কাছে এক অমীমাংসিত ধাঁধা। আমার হাতে একটি পুরনো মানচিত্র, যেখানে রূপনগরের প্রতিটি গলি আর স্থাপত্যের বিশদে বিবরণ রয়েছে। আর আছে আমার টর্চ লাইট, ক্যামেরা আর সাহসের এক অটুট প্রতিজ্ঞা। আমার গাড়িটা রূপনগরের প্রবেশপথের কাছে একটা ভাঙা চোরা সেতুর পাশে থামল। সেতুটা পার হওয়ার ঝুঁকি নিতে চাইলাম না, বাকি পথটুকু হেঁটেই যেতে হবে। রাতের অন্ধকার তখন পুরো উপত্যকাকে ঢেকে দিয়েছে। জোনাকিরা টিম টিম করে জ্বলছে ঝোপঝাড়ের আড়ালে। বাতাস বইছে খুব ধীর গতিতে, তাতে মিশে আছে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, পুরনো কাঠ, ভেজা মাটি আর কি যেন এক অচেনা গন্ধ, যা বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছে। আমি টর্চ লাইটটা জ্বালিয়ে নিলাম। তার আলোয় পথটা আবছাভাবে দেখা যাচ্ছে। দুপাশে উঁচু উঁচু গাছপালা, তাদের ডালপালাগুলো আকাশের দিকে সাপের ফনার মতো উঁচিয়ে আছে। কিছুক্ষণ হাঁটার পরেই সামনে একটা জং ধরা লোহার গেট চোখে পড়ল। গেটটা খুলে ভেতরে ঢোকা মানে অন্য এক জগতে প্রবেশ করা। মনে হলো যেন সময় থেমে গেছে গেটের ওপাশে। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে আমার হৃৎপিণ্ডের গতি বাড়তে লাগলো। গেটের ভেতরে ঢুকতেই কেমন যেন একটা ঠান্ডা হাওয়া আমাকে ছুঁয়ে গেল। শীতের হিমের হাওয়ার মতো নয়, বরং এক অজানা ঠান্ডা, যা হাড় পর্যন্ত কাঁপিয়ে তোলে। আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে। চারপাশে কোনো শব্দ নেই, শুধু আমার জুতোর শব্দ আর আমার দ্রুত গতির শ্বাস প্রশ্বাস। আমার টর্চের আলোয় দেখলাম পুরনো বাড়িগুলোর ধ্বংসাবশেষ। ইট পাথরের জঙ্গল লতা গুল্মে ঢাকা পড়ে আছে সব। কাঁচ ভাঙা জানলাগুলো যেন শূন্য চোখ নিয়ে তাকিয়ে আছে অন্ধকারের দিকে।
একটা পুরনো ঘড়ির দোকানের সামনে এসে দাঁড়ালাম। দোকানের নাম লেখা ছিল সময় প্রবাহ, কিন্তু সময় তো এখানে থমকে আছে। দোকানের ভেতরের সবকিছু ভেঙে চুরে একাকার, ভাঙা কাঁচের টুকরো আর জং ধরা যন্ত্রপাতিতে মেঝে ভর্তি। হঠাৎ আমার টর্চের আলোয় একটা ভাঙা দেয়ালের ওপর কি যেন চকচক করে উঠল। কাছে গিয়ে দেখলাম একটা ছোট্ট রূপোর আংটি, তার ওপর খোদাই করা ছিল একটি নাম, মিতু। কে ছিল এই মিতু? সে কি রূপনগরের পতন দেখেছিল? আংটিটা হাতে নিতেই আমার মনে এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আংটিটা যেন নিজের ইতিহাস বই নিয়ে চলছে। হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দ আমার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, যেন কোনো পাখি দ্রুত উড়ে গেল। আমি চমকে উঠলাম, চারদিকে ভালো করে তাকালাম, কিন্তু কিচ্ছুই দেখতে পেলাম না। শুধু অনুভব করলাম এই শহর সত্যিই জীবিত। এর প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে অসংখ্য গল্প, অসংখ্য আত্মা। আমি এগিয়ে চললাম শহরের আরো গভীরে। উদ্দেশ্য সেই ঐতিহাসিক লাইব্রেরি খুঁজে বের করা, যেখানে রূপনগরের সব নথিপত্র সংরক্ষিত ছিল। যদি সত্যি কিছু ঘটে থাকে তবে তার চিহ্ন অবশ্যই সেখানে পাওয়া যাবে। লাইব্রেরির পথটা ছিল বেশ দুর্গম, ভাঙাচোরা রাস্তা, বড় বড় পাথর আর লতাগুল্মের আড়ালে লুকিয়ে ছিল প্রাচীন ইমারতগুলোর কঙ্কাল। একটা ছোট্ট গলিপথ ধরে হাঁটছিলাম আমি। দুপাশের বাড়িগুলো এতটাই জীর্ণ যে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। হঠাৎ করে আমার টর্চের আলোয় একটা ছায়া দেখলাম, মানব আকৃতির ছায়া। কিন্তু এত রাতে এই পরিত্যক্ত শহরে কে থাকতে পারে? আমি থমকে দাঁড়ালাম, বুকটা ধুকপুক করে উঠল। কে ওখানে? আমি জোর গলায় জিজ্ঞাসা করলাম। কোনো উত্তর এলো না, শুধু ছায়াটা যেন আরো আবছা হয়ে গেল। আমি দ্রুত টর্চ লাইটটা চারদিকে ঘোরালাম, কিন্তু কিছুই পেলাম না। আমার কি মনের ভুল, নাকি সত্যিই কিছু ছিল? আমার মনে এক অন্যরকম ভয় জাঁকিয়ে বসল। এই ভয় সেই সাধারণ ভূতের ভয় নয়, বরং এক গভীর রহস্যের ভয়, এমন কিছু যা আমার যুক্তির বাইরে। আমি জানি আমি এখানে একা নই। রূপনগরের আত্মাগুলো যেন আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। তারা কি চায় না যে তাদের গল্প সবার সামনে আসুক, নাকি তারা চায় আমি তাদের সেই বিভীষিকাময় রাতের সাক্ষী হই? আমি আবার হাঁটতে শুরু করলাম, তবে এবার আরো সতর্কভাবে। প্রতিটা পদক্ষেপ আমি মেপে মেপে ফেলছিলাম। আমার চারপাশে যেন অজস্র চোখ আমাকে অনুসরণ করছিল। আমি অনুভব করলাম এই শহর কেবল পরিত্যক্ত নয়, এটি যেন এক জীবন্ত সমাধি ক্ষেত্র। হঠাৎ করেই আমার বাঁ দিকের একটা পুরনো বাড়ির থেকে ক্ষীণ কান্নার আওয়াজ ভেসে এলো। প্রথমে মনে হলো বাতাসের শব্দ, কিন্তু না, এটা পরিষ্কারভাবে এক নারীর কান্না। আমার সারা শরীর হিম হয়ে গেল। আমার যুক্তি বলছিল এটা হয়তো কোনো পশুর শব্দ, কিন্তু আমার মন অন্য কিছু বলছিল। আমি ধীরে ধীরে সেই বাড়ির দিকে এগোলাম। বাড়ির দরজাটা ভাঙা আর ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমার টর্চের আলো ফেলতেই দেখলাম
একটা পুরনো দোলনা পড়ে আছে, আর তার পাশে একটা ছোট পুতুল। পুতুলটা ধুলোয় ঢাকা, কিন্তু তার চোখের কোণে যেন জলের দাগ। আমি যখন আরো কাছে গেলাম, কান্নার শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল, কিন্তু কোনো উৎস দেখতে পেলাম না। শূন্য ঘরে শুধু কান্নার রেশ। আমি আর এক মুহূর্ত সেখানে থাকতে পারলাম না। দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মাথা ঘুরছিল। আমি কি সত্যি শুনলাম, নাকি এই শহরের ভৌতিক পরিবেশ আমার মস্তিষ্কে বিভ্রম সৃষ্টি করছে? আমি দীর্ঘ শ্বাস ফেললাম। আমাকে শান্ত থাকতে হবে। আমার উদ্দেশ্য ভুললে চলবে না, লাইব্রেরি। আমাকে লাইব্রেরি খুঁজে বের করতেই হবে। আমি দ্রুত পায়ে এগোতে লাগলাম। আমার মনে হলো কেউ যেন আমার পেছন পেছন আসছে। আমি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু কিচ্ছুই দেখতে পারছিলাম না। আমার মনে হলো এই শহর আমাকে ছেড়ে দেবে না। এটি আমার সাথে খেলা করছে। এটি চায় না যে আমি এর রহস্য উন্মোচন করি। শেষমেশ একটা উঁচু ভাঙাচোরা ইমারত আমার চোখে পড়ল। তার সামনে একটা জীর্ণ সাইনবোর্ড, তাতে আবছা অক্ষরে লেখা রূপনগর কেন্দ্রীয় গ্রন্থাগার। হ্যাঁ, এটাই তো সেই জায়গা, আমার গন্তব্য। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু এই গ্রন্থাগার কি তার রহস্যের সমাধান দেবে, নাকি আমাকে আরো গভীরে টেনে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। শুধু জানতাম আমি এখন সেই রহস্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যা রূপনগরের অন্ধকার ইতিহাসে চিরকালের জন্য লুকিয়ে আছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের বিশাল প্রবেশপথটি জং ধরা লোহার গ্রিল আর ভাঙা কাঁচের টুকরোয় প্রায় বন্ধ ছিল। আমি সাবধানে গ্রিলটা ঠেলে সামান্য ফাঁক করলাম। ভেতর থেকে পচা কাগজের আর স্যাঁতস্যাঁতে ধুলোর একটা গন্ধ নাকে এসে লাগলো। টর্চের আলোয় দেখলাম গ্রন্থাগারের ভেতরের অবস্থা বাইরের চেয়েও খারাপ। লম্বা করিডোর, দুপাশে সারিবদ্ধ ভাঙা বুকশেলফ, যেগুলোর অধিকাংশই মাটিতে লুটিয়ে পড়েছে। অসংখ্য বই ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। তাদের পাতাগুলো পোকায় খাওয়া, হলুদ আর ভঙুর। মনে হলো যেন এক প্রাচীন জাদুঘর, যা সময়ের সাথে সাথে তার জৌলুস হারিয়েছে। আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। আমার জুতোর তলায় শুকনো পাতা আর ভাঙা কাচের টুকরোর কর্কশ শব্দ প্রতিধ্বনি তুলছিল। প্রতিটা শব্দ যেন নীরবতা ভেঙে ফেলছে, আর সেই নীরবতার আড়ালে লুকিয়ে থাকা কোনো কিছুর উপস্থিতি জানান দিচ্ছে। আমার মনে হলো গ্রন্থাগারটি যেন তার নিজের ভেতরের গল্পগুলো আমার কাছে ফিসফিস করে বলছে। প্রধান পাঠকক্ষটা ছিল বিশাল। মাঝখানে একটি বড় ঝাড়বাতি তার শেষ তারে ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়তে পারে। টেবিল চেয়ারগুলো উল্টানো বা ভাঙা অবস্থায় পড়ে আছে, সেগুলো উপর পুরো ধুলোর আস্তরণ। টর্চের আলোয় দেখলাম দেয়ালের রং উঠে গেছে, ছত্রাক ধরেছে কোনায় কোনায়। এখানে বাতাস চলাচল একেবারেই কম, তাই দম বন্ধ করা একটা অনুভূতি হচ্ছিল। আমার লক্ষ্য ছিল লাইব্রেরির মূল আর্কাইভে প্রবেশ করা। মানচিত্রে তার অবস্থান নির্দিষ্ট করা ছিল, যা পাঠকক্ষের পেছন দিকের একটি ছোট কক্ষ। সেই কক্ষটি খুঁজে বের করতে বেশ বেগ পেতে হলো। লতা গুল্মে ঢাকা একটি ভাঙা দরজার পিছনে ছিল আর্কাইভের প্রবেশ পথ। দরজার ওপর মোটা লোহার শিকল ঝুলছে, যা বহু বছর আগেই জং ধরে অকেজো হয়ে গেছে।
আমি শেকলটা একপাশে সরিয়ে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। আর্কাইভের ভেতরের দৃশ্যটা আমার জন্য আরো বড় ধাক্কা নিয়ে এলো। অন্যান্য কক্ষের মতোই এখানেও ধুলো আর ভাঙাচোরা জিনিসপত্র ছড়ানো, তবে এইখানে বইয়ের পাশাপাশি প্রচুর ফাইল আর হাতে লেখা নথিপত্র দেখা যাচ্ছিল। শেলফগুলো এখানকার তুলনায় কিছুটা অক্ষত ছিল। সম্ভবত এখানে নিয়মিত বায়ু চলাচল না থাকায় বাইরের প্রাকৃতিক বিপর্যয় থেকে এটি কিছুটা রক্ষা পেয়েছিল। আমি আমার ব্যাগ থেকে ল্যাপটপ আর পাওয়ার ব্যাংক বের করলাম। এখানে হয়তো কোনো বিদ্যুৎ সংযোগ নেই, তাই নিজের সরঞ্জাম ব্যবহার করতে হবে। আমি একে একে বই আর ফাইলগুলো পরীক্ষা করতে শুরু করলাম। তাদের অধিকাংশই রূপনগরের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের বিবরণ। জমিদারদের দলিল, ব্যবসায়িক চুক্তি, জন্ম মৃত্যুর নথি, সব কিছু। ঘন্টার পর ঘন্টা আমি সেই ধুলো ভরা কক্ষে কাটানোর পর আমার চোখে একটি অদ্ভুত খাতা পড়ল। অন্য সব নথিপত্রের মাঝে এটি সম্পূর্ণ ভিন্ন মনে হলো। খাতাটির মলাট ছিল মোটা চামড়ার, তার উপর প্রাচীন কোনো ভাষার প্রতীক খোদাই করা। খাতাটি খুলতেই এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ বের হলো। ভেতরের পাতাগুলো ছিল হাতে লেখা, আর প্রতিটি পাতায় আঁকা ছিল অদ্ভুত সব চিত্র, যা কোনো সাধারণ মানুষের আঁকা বলে মনে হলো না। চিত্রগুলো যেন কোনো অশুভ শক্তির বর্ণনা দিচ্ছিল, যেখানে মানুষ তাদের শেষ আশাটুকুও হারিয়ে ফেলেছে। খাতাটি ছিল একজন স্থানীয় পুরোহিতের ডায়েরি। তাতে রূপনগরের গোপন ইতিহাস, অজানা আচার অনুষ্ঠান এবং একটি প্রাচীন অভিশাপের কথা লেখা ছিল। পুরোহিত লিখেছিলেন রূপনগরের নিচে নাকি এক ঘুমন্ত অশুভ শক্তি ছিল, যা শহরের উন্নতির সাথে সাথে জেগে উঠেছিল। শহরের মানুষ যখন লোভের বশে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে, তখন সেই শক্তি তাদের গ্রাস করে। ডায়েরির শেষ পাতায় পুরোহিত একটি নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করে গেছিলেন। সেই তারিখটি ছিল রূপনগরের অদৃশ্য হওয়ার দিন। তিনি লিখেছিলেন, সেই রাতে আকাশ ফেটে গিয়েছিল, বাতাস কেঁপে উঠেছিল আর্তনাদে, মাটি কেঁপে উঠেছিল ক্রোধে, আর রূপনগরের মানুষ তারা অদৃশ্য হয়ে গিয়েছিল, যেন তাদের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। এর নিচে আঁকা ছিল একটি অস্পষ্ট চিত্র, অসংখ্য ছায়ামূর্তি যেন মাটির গভীরে তলিয়ে যাচ্ছে। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ডায়েরিতে বর্ণিত ঘটনাগুলো যেন রূপনগরের পরিত্যক্ত হওয়ার রহস্যের সাথে হুবহু মিলে যাচ্ছিল। কিন্তু এই অশুভ শক্তি কি ছিল? এটি কি কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাকি অন্য কিছু, যা মানুষের কল্পনার অতীত? আমি যখন ডায়েরিটা আরো গভীরভাবে পড়ছিলাম, হঠাৎ করে আমার টর্চের আলো নিভু নিভু করতে লাগলো। ব্যাটারি প্রায় শেষ। আমি দ্রুত পাওয়ার ব্যাংক থেকে অন্য একটি ব্যাটারি সেট করে নিলাম। কিন্তু যখন আলো আবার ফিরে এলো, তখন আমি একটি অদ্ভুত দৃশ্য দেখলাম। আমার ঠিক সামনে যেখানে একটি ভাঙা টেবিল ছিল, সেখানে একটি অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখ অস্পষ্ট, যেন কুয়াশার আড়ালে ঢাকা। তার পোশাকগুলো ছিল পুরনো দিনের, আর তার চোখ দুটো যেন গভীর অন্ধকারের মতো কালো। মূর্তিটি নড়ছিল না, শুধু আমার দিকে তাকিয়েছিল।
আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। এ কি সেই অশুভ শক্তি, নাকি রূপনগরের কোনো অতৃপ্ত আত্মা? আমি ভয়ে নড়াচড়া করতে পারছিলাম না। আমার হাত থেকে ডায়েরিটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে আবার খুললাম, কিন্তু ছায়ামূর্তিটি তখনও সেইখানেই স্থির দাঁড়িয়েছিল। এটি আমার দিকে এক হাত বাড়িয়ে দিল, যেন কিছু ইঙ্গিত করছে। আমার মনে হলো সেই হাতটা আমার দিকে একটি পুরনো পোড়া কাগজের টুকরো ছুঁড়ে দিল। আমি চমকে উঠলাম। যখন কাগজটা হাতে তুলে নিলাম, ছায়ামূর্তিটা ধীরে ধীরে বাতাসের সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। আমার টর্চের আলোয় পোড়া কাগজটা পড়লাম। তাতে এক লাইন লেখা ছিল ভাঙা বাংলা অক্ষরে, মাটির নিচে ঘুমিয়ে আছে প্রাচীন সত্য, তার জাগরণে সব শেষ। এই বাক্যটি পড়ে আমার সারা শরীর শিউরে উঠল। এর অর্থ কি? এই বার্তা আমাকে কে দিল? এই শহরের রহস্য শুধু ইতিহাস আর গুজব সীমাবদ্ধ নয়, এটি আরো গভীরে, আরো অন্ধকারে প্রথিত। আমি জানি আমি এখন এমন একটি পথে হেঁটে চলেছি যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব হবে না। এই রূপনগর শুধু একটি পরিত্যক্ত শহর নয়, এটি একটি জীবিত রহস্য যা তার শিকারকে নিজের জালে আটকে রাখে। আমি এবার মানচিত্রটা বের করলাম। মাটির নিচে ঘুমিয়ে থাকা প্রাচীন সত্য, ডায়েরির কথা আর এই পোড়া কাগজের বার্তা সব মিলে এক নতুন ইঙ্গিত দিচ্ছে। যার রূপনগরের নিচে যে কিছু লুকোনো আছে তা বোঝা যাচ্ছে। কোনো প্রাচীন গুহা, কোনো গোপন সুড়ঙ্গ, নাকি অন্য কিছু যা এই শহরের পতনের মূল কারণ। আমার অনুসন্ধানের নতুন দিক খুলে গেল। মাটির নিচে প্রাচীন সত্যের অনুসন্ধান, পুরোহিতের ডায়েরি আর সেই পোড়া কাগজের বার্তা আমার মনে নতুন এক দিশা খুলে দিয়েছিল। মাটির নিচে ঘুমিয়ে আছে প্রাচীন সত্য, তার জাগরণে সব শেষ। এই বাক্যটা বারবার আমার কানে বাজছিল। আমি ল্যাপটপে রূপনগরের পুরনো মানচিত্রটা খুলে বসলাম। গ্রামের উপরিতলের সাধারণ মানচিত্র ছাড়াও এতে আরো কিছু অদ্ভুত চিহ্ন ছিল, যা আগে আমার চোখে পড়েনি। কিছু কিছু স্থানে গভীর খাদ বা অস্বাভাবিক গঠন দেখানো হয়েছে, যা সাধারণ ভূপ্রাকৃতিক গঠনের সঙ্গে বেমানান। আমি ডায়েরির চিত্রগুলোর সঙ্গে মানচিত্রের চিত্রগুলো মেলাতে শুরু করলাম। পুরোহিতের আঁকা একটি চিত্র যেখানে অসংখ্য ছায়ামূর্তির মাটির গভীরে তলিয়ে যাচ্ছে, তার নিচের দিকে একটি ক্রসের মতো চিহ্ন ছিল। মানচিত্রে ঠিক একই রকম একই ক্রস চিহ্ন দেখা যাচ্ছিল, যা গ্রন্থাগারের ঠিক নিচে। তবে মাটির গভীরে নির্দেশ করছিল এটা কি কোনো সুড়ঙ্গের প্রবেশপথ। আমার মনে এক অদ্ভুত উত্তেজনা আর ভয় মিশ্রিত অনুভূতি হলো। আমি জানি এই পথে যাওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু আমি আর ফিরে যেতে পারছিলাম না। এই রহস্যের সমাধান আমাকে খুঁজে বের করতেই হবে। আমি ল্যাপটপ আর ডায়েরিটা সাবধানে ব্যাগে রাখলাম। আমার হাতে রইল টর্চ, ক্যামেরা আর আমার ছোট হাতুড়ি ছেনির সেট। গ্রন্থাগারের আর্কাইভে প্রবেশ পথের ঠিক পেছনে যেখানে পুরোহিতের ডায়েরিটা পাওয়া গিয়েছিল, সেখানে একটি ভাঙা পাথরের দেওয়াল ছিল। আমি সেই দেওয়ালটি পরীক্ষা করতে লাগলাম। দেওয়ালের ইঁটগুলো সাধারণ ইটের চেয়ে পুরনো এবং মসৃণ। আমি অনুভব করলাম এইখানে একটি
গোপন দরজা বা পথ থাকতে পারে। হাতুড়ি দিয়ে ধীরে ধীরে দেওয়ালের একটি নির্দিষ্ট অংশে আঘাত করতেই একটি ফাঁপা শব্দের আওয়াজ হলো। আমার সন্দেহ সত্যি হলো। আমি সাবধানে ইটগুলো সরাতে শুরু করলাম। বহু বছরের পুরনো ধুলো আর বালিতে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ চেষ্টার পর একটি ছোট সুড়ঙ্গের মুখ খুলে গেল। এটি এতটাই সংকীর্ণ যে আমাকে হামাগুড়ি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। টর্চের আলো ফেলতেই দেখলাম সুড়ঙ্গটি মাটির গভীরে নেমে গেছে, আর এর দেওয়ালগুলো প্রাচীন পাথরে তৈরি। বাতাসের কোনো চলাচল নেই, তাই ভেতরের গন্ধটা আরো তীব্র, আরো স্যাঁতস্যাঁতে। আমি এক মুহূর্তও দেরি না করে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করলাম। পেছনের ধুলোর কোণা উড়তে লাগলো, আর সুড়ঙ্গের মুখটা যেন আরো অন্ধকার মনে হতে লাগলো। প্রতিটি ইঞ্চি ইঞ্চি করে আমি এগোতে লাগলাম। সুড়ঙ্গের দেওয়ালগুলো ঠান্ডা আর ভেজা, তাতে শ্যাওলা জমেছে। একসময় সুড়ঙ্গটা একটু প্রশস্ত হলো, আর আমি উঠে দাঁড়াতে পারলাম। সুড়ঙ্গের ভেতরটা ছিল এক অজানা জগতের মতো। এখানে কোনো শব্দ নেই, শুধু আমার পায়ের শব্দ আর হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। টর্চের আলোয় দেখলাম সুড়ঙ্গের দুপাশে প্রাচীন কিছু শিলালিপি খোদাই করা আছে। শিলালিপিগুলোতে রূপনগরের সৃষ্টি, তাদের ধর্মীয় বিশ্বাস এবং সেই অশুভ শক্তির উপাসনার কথা লেখা ছিল। একসময় রূপনগরের মানুষ এই শক্তিকে দেবতা জ্ঞান করত, কিন্তু যখন তারা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে, তখন সেই শক্তি তাদের ধ্বংস করে দেয়। আমি আরো গভীরে এগোতে লাগলাম। সুড়ঙ্গটা ধীরে ধীরে নিচের দিকে নামছিল, আর আমি অনুভব করছিলাম যেন আমি পৃথিবীর আরো গভীরে তলিয়ে যাচ্ছি। একসময় সুড়ঙ্গটা শেষ হলো। আমার সামনে উন্মোচিত হলো এক বিশাল ভূগর্ভস্থ গুহা। গুহাটা ছিল বিশাল, তার ছাদ এতটাই উঁচু যে টর্চের আলো সেখানে পৌঁছতে পারছিল না। মাঝখানে একটা বিশাল পাথরের স্তম্ভ, আর তার চারপাশে প্রাচীন কিছু প্রতীক আঁকা। স্তম্ভের গোড়ায় পড়ে আছে অসংখ্য মানুষের কঙ্কাল। সেগুলো বহু বছর আগের, কিন্তু তাদের উপস্থিতি যেন গুহার পরিবেশকে আরো ভুতুড়ে করে তুলছে। মনে হলো রূপনগরের মানুষগুলো এখানেই তাদের শেষ আশ্রয় খুঁজেছিল, বা তাদের এখানেই শেষ করে দেওয়া হয়েছিল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এই গুহা কি সেই ঘুমন্ত অশুভ শক্তির আভাস্থল? আমি কঙ্কালগুলোর দিকে তাকালাম। তাদের প্রত্যেকের হাতেই একটি করে ছোট রূপোর আংটি, ঠিক যেমন আংটি আমি শহরের প্রবেশ পথে খুঁজে পেয়েছি। তার উপরে লেখা ছিল মিতু। তাহলে কি এই কঙ্কালগুলো রূপনগরের সেই সব মানুষের যারা রাতারাতি অদৃশ্য হয়ে গিয়েছিল? আমি গুহার আরো গভীরে প্রবেশ করলাম। গুহার এক কোণায় একটি বিশাল পাথরের বেদি। বেদির ওপর একটি বড় স্ফটিক পাথর, যা খুব আবছাভাবে আলো বিকীর্ণ করছিল। স্ফটিক পাথরের দিকে তাকাতেই আমার মনে হলো আমার মাথার ভেতরটা যেন ঘুরছে। পাথরের ভেতর থেকে যেন অগণিত আত্মা আমার দিকে তাকিয়ে আছে। বেদির পাশে আরো একটি শিলালিপি ছিল। এতে লেখা ছিল, যখন প্রকৃতির কোপ নেমে আসবে, যখন লোভ আর অহংকার গ্রাস করবে রূপনগরকে, তখন স্ফটিকের শক্তি জেগে উঠবে। যারা স্ফটিকের কাছে আসবে তাদের আত্মা বিলীন হবে আর শরীর পরিণত হবে ছায়ায়। শুধুমাত্র বিশুদ্ধ হৃদয়ই এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু সেই হৃদয় আজ আর নেই।
আমি শিলালিপিটা পড়া শেষ করতেই স্ফটিক পাথরটা আরো উজ্জ্বল হয়ে উঠল। তার আলো ধীরে ধীরে গুহার অন্ধকারকে আলোকিত করতে লাগলো। আমি অনুভব করলাম এক অদৃশ্য শক্তি আমাকে স্ফটিকের দিকে টানছে। আমার হাত পা ভারী হয়ে যাচ্ছিল আর আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি জানতাম আমাকে এখান থেকে পালাতেই হবে। এই স্ফটিককেই কি সেই অশুভ শক্তি যা রূপনগরকে গ্রাস করেছিল? কিন্তু আমি গুহা থেকে বেরোনোর পথ খুঁজেই পাচ্ছিলাম না। স্ফটিকের আলোয় গুহার দেওয়ালগুলো যেন জীবিত হয়ে উঠেছিল। আমি দেখলাম দেওয়ালের প্রতিটি পাথরে অসংখ্য মুখের ছবি আঁকা, যেগুলো রূপনগরের মানুষের মুখ। তাদের চোখে ভয়, আর্তনাদ আর মৃত্যুর ছায়া। মনে হলো তাদের আত্মাগুলো এই গুহার মধ্যে আটকে আছে। হঠাৎ করেই স্ফটিক থেকে এক তীব্র আলো বিস্ফোরিত হলো, আর সেই আলোয় আমার চারপাশে অসংখ্য ছায়ামূর্তি ভেসে উঠল। সেগুলো ছিল রূপনগরের মানুষের আত্মা। তারা আমার দিকে এগিয়ে আসছিল। তাদের অস্পষ্ট হাতগুলো যেন আমাকে স্পর্শ করতে চাইছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তাদের অস্পষ্ট আওয়াজগুলো যেন আমার কানে ভেসে আসছিল, আমাদের বাঁচাও, আমাদের মুক্তি দাও। আমি জানতাম আমাকে কিছু করতে হবে, এই আত্মাগুলোকে মুক্তি দিতে হবে। কিন্তু কিভাবে? আমি পিছিয়ে যেতে লাগলাম। আমার পেছনে দেওয়াল, পালাতে আর আমি পারছিলাম না। আমার মনে হলো আমি আমার শেষ সময়ের মুখোমুখি। এই গুহা আমাকে গ্রাস করতে চলেছে, ঠিক যেমন রূপনগরকে গ্রাস করেছিল। আমার চোখ পড়ল পুরোহিতের ডায়েরির শেষ পাতায়, যেখানে আঁকা ছিল অস্পষ্ট চিত্র। সেই চিত্রের নিচে একটি ছোট্ট চিহ্ন ছিল, যা আগে আমার চোখে পড়েনি। একটি প্রতীক যা স্ফটিকের শক্তিকে শান্ত করার উপায় বলে মনে হচ্ছিল। কিন্তু আমার হাতে সময় ছিল না। ছায়া মূর্তিগুলো আমার আরো কাছে চলে এসেছিল। তাদের হিমশীতল স্পর্শ আমি অনুভব করতে পারছিলাম। এই কি রূপনগরের শেষ সত্য? এই কি আমার শেষ পরিণতি? মুক্তির পথ, মৃত্যুর হিমশীতল শ্বাস যেন আমার ঘাড়ের উপর পড়ছিল। ছায়ামূর্তিগুলোর অস্পষ্ট ফিসফিসানি আর আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি কোষে আঘাত হানছিল। আমি গুহার দেওয়ালে পিঠ ঠেকিয়ে কোনো মতে নিজেকে ধরে রেখেছিলাম। আমার চোখে বারবার ভেসে উঠছিল পুরোহিতের ডায়েরির শেষ পাতায় আঁকা সেই অস্পষ্ট প্রতীকটি। সেটি কি কোনো মন্ত্র, কোনো চিহ্ন যা এই অশুভ শক্তিকে শান্ত করতে পারে? আমার হাতটা অজান্তেই ব্যাগের দিকে চলে গেল। ডায়েরিটা তখনও আমার ব্যাগে সুরক্ষিত ছিল। কাঁপতে কাঁপতে আমি ডায়েরিটা বের করলাম। স্ফটিকের উজ্জ্বল আলো আর ছায়ামূর্তিদের চারপাশের ঘোরাফেরা সত্ত্বেও আমি পাতাটা খুললাম। আমার টর্চের আলো তখনও কাজ করছিল, কিন্তু তার ব্যাটারি যে কখনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। ডায়েরির শেষ পাতায় পুরোহিত যে চিহ্নটি এঁকেছিল সেটি ছিল একটি জটিল প্যাটার্ন। এর মাঝখানে একটি গোল চক্র, তার চারপাশে তিনটি ত্রিভুজাকার নকশা, এবং প্রতিটি ত্রিভুজের মাথায় একটি করে ছোট ফোঁটা। শিলালিপিতে লেখা ছিল, শুধুমাত্র বিশুদ্ধ হৃদয়ই এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু সেই হৃদয় আজ আর নেই। এই বাক্যটা আমাকে ভাবালো, বিশুদ্ধ হৃদয় বলতে কি বোঝানো হচ্ছে? কোনো বিশেষ গুণ নাকি কোনো বিশেষ আচার? ছায়ামূর্তিগুলো আরো কাছে চলে আসছিল। তাদের হাতগুলো যেন আমার শরীর ভেদ করে যেতে চাইছে। আমার মনে হলো আর এক মুহূর্ত দেরি হলে আমি হয়তো আর মানুষ থাকবো না। আমিও এই পাথরের দেওয়ালের অসংখ্য মুখের মধ্যে মিশে যাব। আমার মনে দ্রুত কাজ করতে শুরু হয়ে গেল। যদি এই প্রতীক স্ফটিকের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে এর ব্যবহার কি? পুরোহিত নিশ্চয়ই শুধু এঁকে এঁকে রাখেননি, এর কোনো প্রয়োগও ছিল। শিলালিপির কথা মনে পড়ল,
যখন প্রকৃতির কোপ নেমে আসবে, যখন লোভ আর অহংকার গ্রাস করবে রূপনগরকে, তখন স্ফটিকের শক্তি জেগে উঠবে। এর মানে স্ফটিকের শক্তি জেগে ওঠার সাথে প্রকৃতির ভারসাম্যহীনতার একটা যোগ আছে। আমার চোখ স্ফটিকের উপর পড়ল। এর আলো যেন আমার ভেতরের শক্তিকে শুষে নিচ্ছে। আমি অনুভব করলাম আমার নিজের শরীরের ভেতরে বিশুদ্ধতা অর্থাৎ আমার মানবিকতা ক্ষয় হয়েছে। পুরোহিত নিশ্চয়ই স্ফটিককে জাগানোর উপায় জানতেন না, বরং তাকে শান্ত করার উপায় খুঁজছিলেন। আমি ডায়েরির সেই প্রতীকটির দিকে গভীর মনোযোগ দিলাম। ত্রিভুজাকার নকশাগুলো কি কোনো উপাদানকে নির্দেশ করে? বাতাস, জল, পৃথিবী এবং এই ফোঁটাগুলো? আমি কঙ্কালগুলোর দিকে তাকালাম। তাদের হাতে থাকা রূপোর আংটি, মৃত্যুর আংটি। মৃত্যু কি একজন বিশুদ্ধ হৃদয়ের অধিকারী ছিল, নাকি এই আংটিগুলো স্ফটিকের শক্তিকে প্রতিহত করার জন্য ব্যবহৃত হতো? হঠাৎ আমার মনে একটি চিন্তা এসে গেল। এই আংটিগুলো সাধারণ রূপোর আংটি নয়, এগুলোতে খোদাই করা ছিল কিছু বিশেষ চিহ্ন। হয়তো এই চিহ্নগুলো সেই প্রতীকের অংশ। আমি দ্রুত আমার হাতে থাকা মৃত্যুর আংটিটা পরীক্ষা করলাম। হ্যাঁ, এর ভেতরের দিকে একটি ছোট্ট ত্রিভুজাকার নকশা খোদাই করা রয়েছে, তার কেন্দ্রে একটি ফোঁটা। এর মানে কি এই যে এই আংটিগুলোই হলো সেই যন্ত্র যা এই প্রতীককে সক্রিয় করতে পারে? কিন্তু আমার কাছে তো শুধু একটি আংটি। গুহায় থাকা কঙ্কালগুলো প্রত্যেকের হাতে একটি করে আংটি ছিল, অসংখ্য। ছায়ামূর্তিগুলো এখন আমার প্রায় নাগালের মধ্যে। তাদের হিমশীতল বাতাস আমার ত্বক স্পর্শ করছিল। আমি আর সময় নষ্ট করতে পারছিলাম না। আমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি এই কঙ্কালগুলো রূপনগরের মানুষের আত্মা। তারা হয়তো স্ফটিকের কাছে আসার সময় তাদের আংটিগুলো দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। হয়তো তাদের মৃত্যু হয়েছে, কিন্তু তাদের আত্মা এই আংটিগুলোর মাধ্যমে স্ফটিকের সাথে সংযুক্ত হয়ে গুহার মধ্যে আটকা পড়ে আছে। আমার হাতটা প্রসারিত করলাম সেই কঙ্কালগুলোর দিকে। ভয় আমার গা শিউরে উঠলেও আমি জানতাম এইটাই একমাত্র পথ। আমাকে আরো কিছু আংটি সংগ্রহ করতে হবে। যদি ডায়েরির প্রত্যেকটি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এই স্ফটিককে শান্ত করা যেতে পারে এবং এই আত্মাগুলো মুক্তি পেতে পারে। আমি কোনো মতে একটা কঙ্কালের হাত থেকে একটি আংটি নিলাম। আমার হাত কাঁপছিল। কঙ্কালটি যেন আমার স্পর্শে কেঁপে উঠল। সেই মুহূর্তে গুহার বাতাস আরো তীব্র হয়ে উঠল, আর স্ফটিকের আলো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ছায়ামূর্তিগুলা যেন ক্ষুব্ধ হয়ে উঠেছিল। আমি ডায়েরি প্রত্যেকটির দিকে তাকালাম। তিনটি ত্রিভুজাকার নকশা, তিনটি আংটি। কি প্রয়োজন? আমি দ্রুত আরো দুটি কঙ্কালের হাত থেকে আংটি সংগ্রহ করলাম। আংটিগুলো হাতে নিতেই আমার মনে এক অদ্ভুত শক্তি অনুভব করলাম। মনে হলো এই আংটিগুলো রূপনগরের মানুষের শেষ আশা। আমি স্ফটিক বেদির দিকে এগিয়ে গেলাম। ছায়ামূর্তিগুলো আমাকে বাধা দিতে চেষ্টা করছিল, কিন্তু আংটিগুলোর শক্তি যেন তাদের সামান্য হলেও দূরে সরিয়ে দিচ্ছিল। আমি বেদির সামনে এসে দাঁড়ালাম। স্ফটিক থেকে এক তীব্র বিকিরণ আমার শরীরকে আঘাত করছিল। আমার মনে হলো আমার আত্মা যেন আমার শরীর ছেড়ে চলে যাচ্ছে। আমার হাতে তিনটি আংটি, ডায়েরির প্রতীকটি বারবার আমার মনে ভাসছিল। আমি তিনটি আংটি স্ফটিকের চারপাশে ত্রিভুজাকার নকশার স্থানে স্থাপন করার চেষ্টা করলাম। যখন আমি প্রথম আংটিটা রাখলাম, স্ফটিকের আলো কিছুটা ম্লান হলো। দ্বিতীয় আংটি রাখতেই ছায়ামূর্তিগুলো যেন আর্তনাদ করে উঠল, আর তৃতীয় আংটিটি রাখতেই স্ফটিকের তীব্র আলো সহসা নিভে গেল। গুহার ভেতরটা আবার ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। ছায়ামূর্তিগুলো অদৃশ্য হয়ে গেল। শুধু রইল গুহার নিস্তব্ধতা আর আমার দ্রুতগতির হৃৎপিণ্ডের শব্দ। আমি আমার টর্চের আলো জ্বালালাম। গুহাটা তখন শান্ত। কঙ্কালগুলো এখনো সেখানে পড়ে আছে, কিন্তু তাদের হাতে আর কোনো আংটি নেই। স্ফটিক পাথরটা এখন নিস্তেজ, আর ভেতরের আলো নিভে গেছে। আমি সফল হয়েছি। স্ফটিকের শক্তি শান্ত হয়েছে,
রূপনগরের আত্মাগুলো কি মুক্তি পেয়েছে? আমি কঙ্কালগুলোর দিকে তাকালাম। তাদের মুখে যেন এক ধরনের শান্তি ফুটে উঠেছে। আমি অনুভব করলাম গুহার বাতাস এখন অনেক হালকা। সেই হিমশীতল অনুভূতিটা আর নেই। মুক্তির আনন্দে আমার চোখে জল এসে গেল। আমি সেই অশুভ শক্তিকে শান্ত করতে পেরেছি। রূপনগরের আত্মাগুলো তাদের চিরন্তন শান্তি খুঁজে পেয়েছে। কিন্তু এই রহস্যের শেষ কি এইখানেই? এই স্ফটিকের আসল ক্ষমতা কি ছিল এবং রূপনগরের মানুষ কিভাবে এই শক্তির কাছে এসেছিল? আমি জানতাম এই গুহা থেকে বেরিয়ে আমাকে আরো অনেক কিছু জানতে হবে। রূপনগরের গল্প কেবল শুরু হলো। গুহা থেকে প্রত্যাবর্তনের স্ফটিকের আলো নিভে যাওয়ার পর গুহাটা যেন অদ্ভুত শান্তিতে ছেয়ে গেল। সেই দমবন্ধ করা হিমশীতল অনুভূতি উধাও। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার শরীর তখনও কাঁপছিল, কিন্তু এবার ভয় নয়, বরং এক অজানা সাফল্যের অনুভূতির কারণে। আমি নিশ্চিত রূপনগরের আত্মাগুলো মুক্তি পেয়েছে। তাদের দীর্ঘদিনের বন্দিদশা শেষ হয়েছে। আমি ধীরে ধীরে কঙ্কালগুলোর দিকে তাকালাম। তাদের মুখে এবার আর ভয় বা আর্তনাদের ছাপ নেই। এক গভীর প্রশান্তি তাদের মুখমণ্ডল ছেয়ে আছে। আংটিগুলো স্ফটিকের চারপাশে ঠিক যেখানে আমি রেখেছিলাম সেখানেই পড়ে আছে। মনে হলো এই আংটিগুলোই তাদের শেষ আশ্রয়, তাদের মুক্তিদাতার প্রতীক। আমার টর্চের আলোয় আমি গুহার দেওয়ালগুলো আরও একবার দেখলাম। অসংখ্য মুখগুলো এখন শান্ত। তাদের চোখগুলো যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। মনে হলো তারা আমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমার ভেতরে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করলাম। আমি রূপনগরের জন্য কিচ্ছু তো করতে পেরেছি। এবার আমার গুহা থেকে বেরিয়ে আসার পালা। সেই সংকীর্ণ সুড়ঙ্গ দিয়ে আমি প্রবেশ করেছিলাম, সেই পথ ধরেই আমাকে ফিরতে হবে। আমার ব্যাগটা পিঠে নিয়ে টর্চের আলোয় পথ দেখে আমি ধীরে ধীরে সুড়ঙ্গের মুখে এগিয়ে চললাম। সুড়ঙ্গের দেওয়ালগুলো এখন আর ততটা ভেজা বা ঠান্ডা মনে হচ্ছে না। বাতাসের গন্ধটাও বদলে গেছে। সেই স্যাঁতস্যাঁতে পচা গন্ধটাও আর নেই। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পর আমি নিজেকে গ্রন্থাগারের সেই আর্কাইভ কক্ষে আবিষ্কার করলাম। বাইরের অন্ধকার তখনও ঘুটঘুটে, তবে বাতাসের সেই ভারী ভাবটা কেটে গেছে। আমার মনে হলো যেন একটা দীর্ঘ ঘুম থেকে জেগে উঠলাম। আমার সারা শরীর ব্যথা করছিল, কিন্তু আমার মনে নতুন এক উদ্দাম জেগে উঠেছে। আমি ল্যাপটপটা খুললাম, ডায়েরিটা আবার দেখলাম। পুরোহিতের সেই প্রতীকগুলো এখন আমার কাছে যেন আরো স্পষ্ট মনে হচ্ছে। এই ডায়েরিটা যে রূপনগরের ইতিহাসের এক অমূল্য দলিল, তাতে কোনো সন্দেহ নেই। আমি ডায়েরির পাতাগুলো স্ক্যান করে ল্যাপটপে সংরক্ষণ করলাম। আমার ক্যামেরায় আমি গুহার ভেতরের অনেক ছবি তুলেছিলাম। স্ফটিকের আগের অবস্থা, কঙ্কালগুলো, শিলালিপি এবং স্ফটিক শান্ত হওয়ার পরের ছবি, সবই। এই ছবিগুলোর হবে আমার প্রমাণের সবচেয়ে শক্তিশালী অংশ। ঘণ্টা খানেকের মধ্যেই গ্রন্থাগারের বাইরে বেরিয়ে এলাম। গেটের লোহার গ্রিলটা আবার ঠেলে দিলাম। বাইরে বেরিয়েই এক ঝলক তাজা বাতাস আমার শরীরে এসে লাগলো। আকাশে চাঁদ আর তারা দেখা যাচ্ছে। রূপনগরের আকাশে আজ আর কোনো কুয়াশা বা অস্বাভাবিক অন্ধকার নেই। জোনাকিরা আবার তাদের মৃদু আলো ছড়াচ্ছে। আমি রূপনগরের রাস্তা ধরে আমার গাড়ির দিকে এগোতে লাগলাম। প্রতিটি পদক্ষেপ আমার কাছে যেন নতুন এক জীবনের ইঙ্গিত দিচ্ছিল। এই পথ দিয়ে আসার সময় যে ভয়
আর অস্থিরতা অনুভব করছিলাম তা এখন অনেকটাই কমে গেছে। শহরের ধ্বংসাবশেষগুলোও এখনো সেইখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মধ্যে এখন আর সেই ভুতুড়ে নীরবতা বা আত্মাদের দীর্ঘশ্বাস অনুভব করছি না। আমার মনে ঘুরপাক খাচ্ছিল অসংখ্য প্রশ্ন। স্ফটিকের শক্তি কি ছিল? রূপনগরের মানুষেরা কিভাবেই বা এর সাথে জড়িয়ে পড়েছিল? পুরোহিতের ডায়েরিতে আরও কি কোনো গোপন তথ্য লুকিয়ে আছে? এই শক্তি কি শুধুই মাত্র লোভের কারণে জেগে উঠেছিল, নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ ছিল? এই প্রশ্নগুলোর উত্তর আমাকে খুঁজে বের করতেই হবে। আমি রূপনগরের প্রবেশ পথের সেই ভাঙা সেতুটার কাছে আমার গাড়ির কাছে পৌঁছলাম। গাড়িতে উঠে ইঞ্জিন চালু করলাম। ইঞ্জিনের শব্দটা এই নীরব শহরে নতুন এক জীবনের ইঙ্গিত দিল। আমি রূপনগর ছেড়ে বেরিয়ে এলাম, কিন্তু আমার মন তখনও সেই রহস্যে বুঁদ হয়ে আছে। আমি জানি আমার কাজ শেষ হয়নি। রূপনগরের গল্পটা এখন কেবল সবার সামনে তুলে আনার অপেক্ষা। আমি এই শহরের আসল ইতিহাস, এর পতন এবং সেই অদৃশ্য অশুভ শক্তির প্রকৃত রহস্য উন্মোচন করব। এই অভিজ্ঞতা আমাকে একজন ইতিহাসবিদ হিসেবে নতুন এক পথের দিশা দেখিয়েছে। আমি আর কখনো ভূত প্রেতে অবিশ্বাস করব না, কারণ আমি রূপনগরের ভুতুড়ে সত্য নিজের চোখে দেখেছি এবং তার অংশ হয়েছি। রূপনগর আমাকে শুধু রহস্য দেয়নি, দিয়েছে নতুন এক উপলব্ধি। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের যুক্তির বাইরে, আর সেই সব রহস্যকে উদ্ঘাটন করাই হয়তো আমার জীবনের একমাত্র লক্ষ্য। এভাবেই শেষ হলো আজকের অন্ধকারের কাহিনী। কিন্তু সত্যি কি এর শেষ হলো, নাকি এ কেবল শুরু? অভিশপ্ত শহরটির ভগ্ন ইট পাথরের নিচে এখনো কি লুকিয়ে আছে শত বছরের কান্না আর হাজারো আত্মার হাহাকার? কি তারা মুক্তি পেয়ে গেছে? তুমি কি বিশ্বাস করো কোনো মানুষ নিজের চোখে এই অন্ধকারকে দেখে বেঁচে ফিরতে পারে? নাকি যারা একবার এই শহরের গোপন রহস্য স্পর্শ করে তাদের ভাগ্য চিরতরে গেঁথে যায় সেই অভিশাপের সঙ্গে? বন্ধুরা, তোমাদের মতামত কি? এই শহরের আত্মারা কি সত্যিই মুক্তি পেল, নাকি তারা আরো শক্তিশালী হয়ে উঠেছে আর অপেক্ষা করছে পরবর্তী আগন্তুকের জন্য? তোমাদের উত্তরটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাও, কারণ প্রতিটি মতামতই আমাদের সাহায্য করবে অন্ধকারের আরেকটি দরজা উন্মোচন করতে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অলিখিত অন্ধকার। কারণ যে গল্পগুলো কেউ লেখে না, যে ভয়গুলো কেউ মুখে আনে না, সেগুলোই আমরা তুলে আনি তোমাদের সামনে। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে আরো এক কোনো ভয়ের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।